বসিয়ে যেটা আসে সেটা ওটার একক ছিল কি, রেজিস্ট্যান্সের একক ছিল ওহম, রেজিস্ট্যান্সের ইউনিট ছিল এসআই, ইউনিট হচ্ছে ওহম। রিল্যাকটেন্সের ইউনিট এখানে দেওয়া নাই, সবগুলো ইউনিট বসানোর পরে যা থাকবে সেটা হবে রিল্যাকটেন্সের ইউনিট, ঠিক আছে। এরপর আসি ম্যাগনেটিক ফিল্ড। এটা দিয়ে অলরেডি তোমরা কি পোর্টাল চেক করতেছো? পোর্টাল কিন্তু সবই দেয়া আছে, এটাও দেয়া থাকে। এরপর আসি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তোমার কথাতেই বোঝা উচিত যে একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ডেনসিটি কি রকম আছে সেরকম ভাবে ক্যালকুলেট করে, তাই না? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ফাইকে আমি কি বলি? ফাইকে আমি কি বলি? ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে বলা হয় ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্সকে কিভাবে ক্যালকুলেট করা যায়? নির্দিষ্ট এরিয়া থাকবে যাচ্ছে, এটা তাহলে ইকুয়েশন কেমন ছিল? ফাই ইকুয়াল টু বি ইনটু এ cos থিটা, বি ইনটু এ cos থিটা। এখানে বি কি ছিল? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। দুই দিনই ভুলে গেছে। তো ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, যেটার একক হচ্ছে ওয়েবার। এটা ক্যালকুলেট করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে বি ইনটু এ cos থিটা। বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি একক কি? ওয়েবার। ওয়েবার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে টেসলা। এটা হচ্ছে টেসলা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়েবার পার মিটার স্কয়ার। এটাকে টেসলা বলা হয়। আর এটা হচ্ছে আমার ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওয়েবার, ঠিক আছে। দুই দিনও পড়ায়নি, এটা স্লাইড খুলেও নাই, খুললে তো এটা পারার কথা না, পারার কোনো কারণ নেই। এই জিনিসগুলো, এই টার্মস গুলো তোমার মাথায় রাখতে হবে, কারণ এই টার্মস গুলো ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তখন আমি কিছুই বলবো না, এটা ডিরেক্টলি চলে যাবো, টেসলা বলে হয়তো চলে গেলাম, কিছুই বললাম না। টেসলা মানে তোমার বুঝে নিতে হবে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, ঠিক আছে। আচ্ছা, এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে নরমালি এইচ দ্বারা প্রকাশ করা হবে। এইচ, এইচ যেখানে বলবো সেটা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। ম্যাগনেটোমোটিভ ফোর্স পার ইউনিট লেন্থ ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। একটা হচ্ছে ফোর্স ছিল ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেটা কত লেন্থের জন্য সেটা আলাদা হিসাব, ঠিক আছে। টোটাল লেন্থের জন্য ফোর্স, সেটা হচ্ছে টোটাল লেন্থের জন্য ফোর্স। আমি যদি পার ইউনিট লেন্থের জন্য ফোর্সের কথা চিন্তা করি, এটা হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সো H ইকুয়াল টু F বাই L। F সমান কি? Ni বাই L। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি কারেন্টের সাথে ডিরেক্টলি রিলেটেড। আমার যদি নাম্বার অফ টার্মস এন্ড লেন্থ ইজ ফিক্সড, ইন দ্যাট কেস আমার কারেন্টের অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আমি বুঝতে পারবো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে নাকি কম হবে, ঠিক আছে। সো H ইকুয়াল টু F বাই L পার ফোর্স পার ইউনিট লেন্থ। ফোর্স পার ইউনিট লেন্থ ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাকে H দ্বারা প্রকাশ করা হয়। এটার ক্ষেত্রে N এবং L সব সময় ফিক্সড থাকে, আমি শুধু চেঞ্জ করি হচ্ছে কারেন্টের মানটা, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির একক এগেইন অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। অ্যাম্পিয়ার টার্ন কেন? এখানে অ্যাম্পিয়ার, এখানে টার্ন, এটা হচ্ছে লেন্থ, মিটার। মানে একটু অদ্ভুত অদ্ভুত একক এগুলো, যা তুমি ইউনিট বসিয়ে দিয়ে যা আসবে তাই, ঠিক আছে। এর মাঝে আরেকটা কথা আছে রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি, একটা হচ্ছে পারমিটিভিটি, একটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। আমরা কোনো ম্যাটেরিয়ালের পারমিটিভিটি কত তা নরমালি নির্ণয় করার জন্য শূন্য স্থানের সাথে এটাকে কম্পেয়ার করি, যে শূন্য স্থানের ফ্লাক্সটা কেমন যাচ্ছে আর শূন্য স্থানের কম্পেয়ারে লোহার ভিতর দিয়ে বা স্টিলের ভিতর দিয়ে কেমন যাচ্ছে, এইটা দিয়ে রিলেটিভ। মানে বাতাসের সাপেক্ষে অন্য কোনো ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পারমিটিভিটিটা কেমন আছে সেটা প্রকাশ করার জন্য দুই বস্তুর মধ্যে কম্পারিজন, যে ফ্লাক্সটা কেমন যাবে। ওকে, সো এটাকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ইউনিটলেস একটা কম্পোনেন্ট, এটা কোনো ইউনিট নেই, ডাইমেনশনলেস। দুটো কাটাকাটি যাবে তো, এটা এবং এটা ইউনিট সেম, কাটাকাটি গেলে যায়। সো এটা দিয়ে আমি বুঝতে পারি বাতাসের তুলনায় কত গুণ। ওকে, যদি মনে করো মিউ এর মান 100 হয়, বাতাসের মান 1 হয়, তাহলে বাতাসের তুলনায় 100 গুণ ও ভালো মানে পারফরম্যান্স করবে, ফ্লাক্সটা ভালো যাবে 100 গুণ। বুঝতে পারলাম?
স্যার নিচে এটা কি মিউ ও মিউ নট বলি ওটা, মিউ নট বলি ওটাকে, ঠিক আছে। এখন আসি, এই জিনিসটা হচ্ছে আমার এতটুকু পড়ানোর আগে হচ্ছে এইটুকু পড়ানোর জন্য ওইটুকু পড়িয়েছি আমি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার বোঝাবে যে একটা ম্যাটেরিয়াল কত ভালো ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে তা এই গ্রাফ দেখে বোঝা যাবে। এই গ্রাফ থেকে আমি কয়েকটা জিনিস পাবো, একটা হচ্ছে হিস্টেরিসিস পাবো, একটা হিস্টেরিসিস লুপ পাবো, একটা হিস্টেরিসিস লস পাবো। ওকে, সো এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স যারা পড়ে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা মোটর, জেনারেটর এবং ট্রান্সফরমার নিয়ে কাজ করে এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার মোটর বা জেনারেটর বানাইতে গেলে অবশ্যই কোর লাগবে, কোরের প্রপার্টিটা এটা এক্সপ্লেইন করতে পারবে। ওকে, এটাকে বলা হয় বিএইচ কার্ভ। বিএইচ কার্ভের ফুল মিনিং আমাকে এখন বলো, বিএইচ কার্ভ কি বোঝাচ্ছে? আমি তো সংক্ষেপে লিখছি বিএইচ কার্ভ, সেটা কি বলবো? এইচটা তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, সো বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ভার্সেস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। কি বলছে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ভার্সেস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, ডান। সো এই গ্রাফটা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দেখাবো, টু ডাইমেনশনাল গ্রাফ দেখাবো। সো আমার একদিকে থাকবে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তুমি মনে করতে পারো এটা কারেন্ট দিয়ে আমি বানাচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে এইচ, এক্স অ্যাক্সিসে থাকবে এইচ, ওয়াই অ্যাক্সিসে থাকবে বি, বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে। আর এদিকে থাকবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন আমি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছি, এখানে আমি কিছু কয়েলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর পেজ দিয়েছি কয়েলে, ঠিক আছে। এখান দিয়ে আমি কারেন্টকে ফ্লো করাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি একটা কারেন্ট ফ্লো করাচ্ছি। এই কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্টটা যাবে সে ফ্লাক্স জেনারেট করবে না? সো এই কয়েলের কাজ হচ্ছে ফ্লাক্স জেনারেট করা, সে ফ্লাক্স জেনারেট করবে। ওকে, হয়তো এদিক দিয়ে বের হয়ে ওদিক দিয়ে ঢুকবে, এরকম সাপোজ সে একটা ফ্লাক্স জেনারেট করবে। এখন আমার টার্গেট হচ্ছে এই কয়েলটা যে ফ্লাক্স জেনারেট করলো, এই ফ্লাক্সটা এই কোরের ভিতর দিয়ে কত সহজে যাচ্ছে বা কি রেটে যাচ্ছে সেই হিসাবটা বের করা। কারণ যে পরিমাণ ফ্লাক্স হচ্ছে ঠিক সমপরিমাণ ফ্লাক্সে যদি কয়েলের ভিতরে ইজিলি পাস হতে পারে তাহলে সেটা এফিশিয়েন্ট হবে। কারণ ওই ইলেকট্রোম্যাগনেটকে সহজে ম্যাগনেটাইজ করা যায়, আর ম্যাগনেটাইজ করলেই তার ভিতরে ফ্লাক্সটা খুব ভালো পাস হয়। যেহেতু ফ্লাক্স পাস হবে, কোনো লস হবে না, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পুরো লিংক করা যাবে। এখান দিয়ে 100টা ফ্লাক্স বের হচ্ছে, 100 ওয়েবার বের হচ্ছে, আমি যদি 100 ওয়েবারকে এ পাশেও নিয়ে আসতে পারি 100 ওয়েবারই কোনো লস ছাড়া, তাহলে সেটা ইফিশিয়েন্ট ডিভাইস হবে। নরমালি ট্রান্সফরমার বা মোটর এটা হাইলি ইফিশিয়েন্ট ডিভাইস, একটু 19-20 হলেই ইফিশিয়েন্সি 100 উপরে দেখাবে, নরমালি এটা দেখায়, আমরা যখন টেস্ট করি সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তোমার টার্গেট কি বুঝতে পারছি? আমি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে যাচ্ছি, যে ম্যাগনেটটার ভিতর দিয়ে কত সহজে ফ্লাক্সটা পাস হয় তার একটা গ্রাফ, এবং এই ম্যাগনেটের ভিতরে যে চৌম্বক ডোমেইনগুলো ছিল, এটা কিন্তু বলে আসছি আমি, যে চৌম্বক ডোমেইনটা কিভাবে অ্যালাইন হচ্ছে সেই অ্যালাইনমেন্ট একটু দেখি, ঠিক আছে। এইটাই হচ্ছে গ্রাফের তাৎপর্য। ডান। এইটা হচ্ছে গ্রাফের জীবনের প্রথম গল্প। একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন ইলেকট্রোম্যাগনেটে আমি পরিণত করি, তার জীবনের প্রথম গল্প এটা। হ্যাঁ, জীবনের প্রথম সে চুম্বকে পরিণত হয়েছে, লাভ এট ফার্স্ট সাইটের মতো। হ্যাঁ, এরকম প্রথম, কিন্তু ধরা খাবে একটু পরে। ও যে ইলেকট্রোম্যাগনেট হচ্ছে না, ওর ঝামেলা, ওর জীবন আর আগের জায়গায় ফেরত আসবে না, ওর জীবন আর আগের জায়গায় ফেরত আসবে না, ঘুরতে থাকবে, ওর ভিতরে একটা লুপ তৈরি হয়ে যাবে, সার্কেল। ওকে, এখানে আমি দেখাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ওদিকে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি কারেন্টের সাথে একটু রিলেট করি তাহলে সহজ হবে। আমি কারেন্টের পরিমাণ যখন অল্প রেখেছিলাম, তখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান কম, তখন যে পরিমাণ ফ্লাক্স জেনারেট হচ্ছিল তার ফ্লাক্স ডেনসিটি দিয়ে আমি বোঝাচ্ছি, সেটা খুব অল্প পরিমাণে ওই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পাস হচ্ছে, খুব বেশি না, অল্প যা তৈরি হচ্ছিল সে পরিমাণ সে পাস করতে পারতেছে না। এটা দেখাচ্ছে যে সে চেষ্টা করতেছে এখন ফিল্ড গুলাকে অ্যালাইন করতে, ডোমেইন গুলাকে অ্যালাইন করতে, সে কনকেভ আপ, মাথা চাড়া দিয়ে ওঠা, রিজারেকশন মানে জানো তো, পুনর্জাগরণের মতো। ওকে,
এখান থেকে সে অল্প একটু মাথাচাড়া দিয়ে উঠলো, এখন কি ম্যাগনেটিক ডোমেইন গুলো অ্যালাইন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেট সে হতে যাচ্ছে, কারেন্টের পরিমাণ একটু বাড়াইছে তো, এটা মিডিয়াম রেঞ্জ, এটা লো রেঞ্জ, এটা মিডিয়াম রেঞ্জ। যখন কারেন্টের পরিমাণ একটু বাড়াইলাম তখন আমি এই রিজনটা দেখতে পাচ্ছি, এই রিজনটাকে বলা হচ্ছে লিনিয়ার রিজন। লিনিয়ার কেন বলা হচ্ছে? লিনিয়ার মানে কি? সেম রেট। এটা আমি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি প্রপোর্শনাল। সো এখানে H প্রপোর্শনাল 5 বা B, সো H এর সাথে B টা প্রপোর্শনালি বাড়ছে, যে রেটে বাড়াচ্ছি ওই রেটেই বাড়ছে, এই জন্য এটাকে লিনিয়ার রিজন বলছে। এই রিজন কিন্তু লিনিয়ার না, যে রেটে বাড়িয়েছি সেই রেটে কিন্তু সে বাড়েনি, এইখানে এসে যে রেটে বাড়াচ্ছি সেই রেটে বাড়তেছে, ফ্লাক্স বাড়তেছে, সরি কারেন্ট বাড়াচ্ছি, ফ্লাক্স ডেনসিটি বাড়তেছে, কারেন্ট বাড়াচ্ছি, ফ্লাক্স ডেনসিটি বাড়তেছে, এই পজিশনে আমি আসলাম। এখন কিন্তু মোটামুটি ভালো একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়েছে। এখান থেকে মনে হচ্ছে কারেন্ট আরো বাড়াইলেও আরো বেশি হবে, কিন্তু এই পোর্শনে গিয়ে দেখো যে মাথা উঠছিল একদম সোজা বাঁশের মতো করে, সেই বাঁশটা বড় হয়ে বাঁকা হয়ে গেছে, বাঁশটা বড় হয়ে এখন বাঁকা হয়ে গেছে। কারণ কি? আমার যতগুলো চৌম্বক ডোমেইন ছিল, ডোমেইনগুলো মোটামুটি 100% অ্যালাইন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এইখানে কি হচ্ছিল? চৌম্বক ডোমেইন অল্প অল্প করে অ্যালাইন হচ্ছিল, মোটামুটি অ্যালাইন হয়ে প্রায় 90% পৌঁছে গেছে। এরপরে যদি কারেন্ট বাড়াই, চৌম্বক ডোমেইনগুলো অ্যালাইন হচ্ছে কিন্তু কম রেটে, আগে যে রেটে হচ্ছিল ওই রেটে হচ্ছে। সো এটাকে বলা নি রিজন, এটা হচ্ছে লিনিয়ার রিজন, এটাকে বলে নি রিজন। এরপরে গিয়েও যদি কারেন্টটাকে আমি বাড়াই, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দিই, সবগুলো চৌম্বক ডোমেইন অ্যালাইন হয়ে গেছে, যতগুলো অ্যালাইনমেন্ট আমার প্রয়োজন ছিল বা ওই ম্যাটেরিয়ালের যতগুলো অ্যালাইনমেন্ট হতে পারত সবগুলো অ্যালাইনমেন্ট ডান। এখন তার অ্যালাইনমেন্ট হওয়ার সুযোগ নেই, যত বেশি চৌম্বক ডোমেইন থাকবে তত বেশি আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারবো, যদি অ্যালাইনমেন্টটা প্রপারলি। সো এর ক্ষেত্রে সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমি কারেন্ট যতই বাড়াই এ আর ইলেকট্রোম্যাগনেট বেশি দিতে পারবে না, অর্থাৎ যতটুকু ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম সে প্রোডাকশন করতে পারতো ততটুকু সে করে ফেলেছে। তো ম্যাক্সিমাম হয়ে গেছে, ম্যাক্সিমাম এটা আবার কমাতে পারবো, আমি সেটা পারবো না। হ্যাঁ, সো আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিচ্ছি মানে কি? কারেন্টটাকে বাড়াচ্ছি, কারেন্টটাকে বাড়াচ্ছি, বাড়াইলে সে এই কার্ভটা শো করবে, মাস্ট, এটা করতে হবে, নর্মস। সমস্ত ইলেকট্রোম্যাগনেট যেগুলো আছে ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার জন্য এটা সত্য। এটা হয়তো কম বেশি হতে পারে, কিন্তু গ্রাফটা সেম ভাবেই দেখাবে, সে বাড়বে বাড়বে স্যাচুরেট, এক প্রথমে কমে থাকবে, তারপরে বেশি বাড়বে, তারপরে স্যাচুরেট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, এটাকে বলা হচ্ছে নি রিজিয়ন, এটাকে বলা হচ্ছে লিনিয়ার রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নে নরমালি পার্মানেন্ট ম্যাগনেটগুলোর অপারেশন হয়ে থাকে, ওকে। আর এই রিজিয়নটা হচ্ছে ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, এরা, ওকে। এই রিজিয়নটাতে আমি অপারেট করি, নরমালি ওই রিজিয়নটাতে ট্রান্সফরমার অপারেট করাবো না, আমি নি রিজিয়নটাতে চাইবো যে আমি যদি ভোল্টেজ বাড়াই বা কারেন্ট বাড়াই যেন ফ্লাক্সটা বেড়ে ভোল্টেজটা পাশে বেশি প্রোডাকশন করতে পারে। যদি আমি স্যাচুরেশন রিজিয়নে অপারেট করতাম, ভোল্টেজ বাড়াইলেও কিন্তু কোনো লাভ হবে না, লিনিয়ারে করলে আরো ভালো হতো, কিন্তু সেটার ক্ষেত্রে চেঞ্জটা ড্রাস্টিক্যালি, চেঞ্জটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে। এখানে স্টেবল অপারেশন তারা দেখেছে, এখানে স্টেবল অপারেশন, তার জন্য তারা এই রিজনটা চুজ করছিলেন। এর ভিতরে হয়তো আরো অনেক পড়ালেখা আছে, ঠিক আছে। আমি বলে রাখলাম লিনিয়ার রিজন হচ্ছে ট্রান্সফরমার বা এই টাইপের যে ডিভাইসগুলো আছে ওরা ওই জায়গাতে অপারেট করবে, ঠিক আছে। হ্যাঁ, তো বেসিক্যালি এটা তো আমরা গ্রাফটা করছি যে এফিশিয়েন্সি বুঝার জন্য কত বেশি, একটা আমি এটা পড়ছি হচ্ছে একটা ম্যাটেরিয়ালের ভিতরে কি করে ফ্লাক্স পাস হতে পারে সেটা দেখার জন্য। আচ্ছা, তো তাহলে যখন ইয়ে করবো যে যদি প্রয়োজন হয় ডিম্যাগনেটাইজ করা, তো সেটা ডিম্যাগনেটাইজ করার পদ্ধতিটা এফিশিয়েন্ট কোন হবে, মানে কারেন্ট পাস করে উল্টা দিকে করা নাকি হিট দিয়ে করা, সেটাই আসবে, ওকে। সো এটা গেল হচ্ছে ওর জীবনের প্রথম গল্প, একদম একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যখন আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করেছি তখন এই বিহেভিয়ারটা সে শো করবে। এখন এইটাকে যদি আমি ডিম্যাগনেটাইজ করতে চাই তাহলে কি করব? আমি তো কারেন্ট দিয়েছি, এটাকে আমি ডিম্যাগনেটাইজ অথবা রিভার্স করতে পারি। কারেন্টটা এদিকে একবার দিয়েছি, এখন আমি বললাম না কারেন্টটাকে আমি উল্টাই দেব, কারেন্টটাকে আমি উল্টাই দেব, কারণ আমার তো এসি কারেন্ট পাস করবে, তাই না? অল্টারনেট করবে কন্টিনিউয়াসলি। সো একবার যাবে আসবে, যাবে আসবে। সো এই গ্রাফটা নরমালি আমার কেমন গেল, এখানে এখান থেকে এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এই, ঠিক আছে।
এরকম আমি কারেন্টটাকে তখন এই দিকে দিয়েছিলাম, আমি সাপোজ কারেন্টটাকে তখন এই দিকে, যার জন্য আমার ইলেকট্রোম্যাগনেট যেটা তৈরি হচ্ছে বা ফ্লাক্স ডেনসিটি এরকম দেখতে পাচ্ছি। কারেন্টটাকে যখন রিভার্স করব তখন সে এদিকে এদিকে সুন্দর মতো এদিকে 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 কারেন্ট কমছে জিরোতে এসে ওই ম্যাটেরিয়ালটার ভিতরে আর কোনো ফ্লাক্স থাকবে না। এখন পজিটিভ থেকে ডিরেক্টলি তো নেগেটিভ হওয়া যায় না, তাই না? তাই কি হয় কোনো তা তো আর হয় না। সো এখানে আমি কি ধরনের কারেন্ট পাস করতেছিলাম? আমি অল্টারনেটিং কারেন্ট পাস করতেছিলাম। এটা হচ্ছে আমার সেই অল্টারনেটিং কারেন্ট। এদিকে টাইম, এদিকে হচ্ছে কারেন্ট। সো আমি এদিকে কারেন্ট বাড়াচ্ছি ম্যাক্সিমাম। এখন কারেন্ট কমাচ্ছি এই লাইনে এসে ফেরত আসবে, আমি এখানে ম্যাক্সিমাম পর্যন্ত শুধু দেখিয়েছি একটা পার্ট। এই পোর্শনটা যখন দিয়েছি ম্যাক্সিমাম কারেন্ট দিয়েছি তখন স্যাচুরেশন আমি দেখেছি। এখন আমি চাচ্ছি ওটাকে রিভার্স করতে। সো কারেন্টটাকে আমি এখন কমাচ্ছি জিরোতে আসলাম। জিরোতে আসলে এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি জিরো। এখন আমি কারেন্টটা এই পোর্শন থেকে এই 180 ডিগ্রি পরে গিয়ে এটা রিভার্স হবে, রিভার্সের দিকে ম্যাক্সিমাম যাবে। সো রিভার্সের দিকে এরকম আসবে, এরকমই তো আসবে, রিভার্সের দিকেও আসবে, এইরকম করে এসে বাড়বে। এটা খুব সুন্দর হলো না? সো রিভার্সের দিকে কারেন্ট বাড়াচ্ছি এদিক দিয়ে এসে রিভার্সের দিকেও সে এখন স্যাচুরেশন হয়ে গেছে। সো আমি এই পোর্শনে চলে আসলাম। এখন যখন আবার কারেন্টটাকে কমাবো, সো আস্তে আস্তে সে কমতে থাকবে, এই পাথ ফলো করে কমতে থাকবে। এখানে এসে আবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি জিরো। এটা একদম হচ্ছে মানে আইডিয়াল কন্ডিশন। এটা হচ্ছে একদম আইডিয়াল কন্ডিশন। আমি চাইলে তাকে নর্থ, চাইলে তাকে ডিরেক্টলি সাউথ বানাই ফেলতে পারি। দেখো এই পয়েন্টের এই পাশে যদি সাউথ হয় তাহলে এই পাশে নর্থ, মানে এই পয়েন্টের ক্রস করলে ইনস্ট্যান্টলি, কিন্তু এই ঘটনাটা ঘটে না। এখন আমি এই 0 পয়েন্ট ক্রস করলে নর্থ থেকে সাউথ হয়ে যাবে, এই ঘটনাটা ঘটবে না ইনস্ট্যান্টলি। সেটা কিভাবে ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করব আগামী কয়েকটা স্লাইড। এখন এই গ্রাফটা তার আগে একটু বলে নেই। এটা হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য আমি টেস্ট করেছি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এখন ম্যাটেরিয়ালের কম্পারিজন হচ্ছে কোন ম্যাটেরিয়ালটা ভালো, কোনটার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ভালো থাকে, বেশি পাস হয় ম্যাগনেটিক ফ্লাক্সটা, তাই না? প্রথম দিয়েছে সে কাস্ট আয়রনের জন্য, ঢালাই লোহা, কাস্ট আয়রনের জন্য সে কারেন্ট বাড়িয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বাড়িয়েছে, সে এই গ্রাফটা ফলো করছে। আমি এই ডেটাটা নিয়েছি, আমি এক্সপেরিমেন্ট করেছি। এখন কাস্ট আয়রন বাদে আমি কাস্ট স্টিল নিয়েছি। কাস্ট স্টিলের ক্ষেত্রে দেখো সেম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে এখানে ফ্লাক্স যে পরিমাণ পাস হচ্ছে তার তুলনায় কত বেশি পাস করতেছে। এই ম্যাটেরিয়ালের তুলনায় এই ম্যাটেরিয়ালটা অবশ্যই ভালো হবে। আমি যদি ট্রান্সফরমার এটা দিয়ে না বানিয়ে এটা দিয়ে বানাতাম তাহলে এ কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হতো। এইটার তুলনায় এখানে খেয়াল করো, এটা হচ্ছে শীট স্টিল। এখানে আমার কার্বনও থাকবে, এই স্টিলের তো কার্বন দেয়া থাকে, সিলিকন দেয়া থাকে, হ্যাঁ মিক্সচার থাকবে, এবং যে অ্যাটমিক ওরিয়েন্টেশন গুলো অ্যারেঞ্জমেন্টটা সুন্দর করা, যার জন্য এখানে অল্প একটু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য দেখো লাভ দিয়ে কোথায় গেছে। সো এই ম্যাটেরিয়াল এবং এই ম্যাটেরিয়ালের পার্থক্য বুঝতে হবে। তুমি যদি এটা দিয়ে একটা ট্রান্সফরমার বানাও আর যদি ইউরোপের কেউ এটা দিয়ে ট্রান্সফরমার বানায় তাহলে ওরটা অনেক এফিশিয়েন্ট হবে, আমারটা অনেক এফিশিয়েন্ট হবে না। এই গ্রাফটা বোঝাচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কেমন হবে তার গ্রাফ, মানে ম্যাটেরিয়াল কম্পারিজন করতে পারো। আমাকে যদি কেউ বলে যে হাউ ইউ ক্যান ইমপ্রুভ দ্য এফিশিয়েন্সি অফ এ ট্রান্সফরমার, তুমি কিভাবে একটা ট্রান্সফরমার এফিশিয়েন্সি ইমপ্রুভ করতে পারো, ইন দ্যাট কেস আমি আনসার করতে পারি স্যার আমি ম্যাগনেটিক যে কোরটা থাকবে কোরটাকে চেঞ্জ করব, যে কোরটার ভিতরে ফ্লাক্স ডেনসিটি অনেক বেশি পাবো সেটা ইউজ করবো, আমি নতুন ম্যাটেরিয়াল খুঁজবো স্যার। এখন আমার যে শীট স্টিল ছিল ওটা তো সব থেকে ভালো, এখন আমি নতুন ম্যাটেরিয়াল সার্চ করবো যেটা ম্যাগনেটিক অল্প পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিলে এটার থেকে বেশি ফ্লাক্স ডেনসিটি পাওয়া যায়। তো সেই ম্যাটেরিয়ালটা অবশ্যই এটা থেকে এফিশিয়েন্ট হবে। এটা মানে অন অফ দ্য প্রসেস যদি আমি চাই এফিশিয়েন্সিটাকে বাড়ানোর জন্য, বুঝতে পারলাম? সো এটাও কিন্তু একটা স্টাডির একটা জায়গা যে ট্রান্সফরমার এফিশিয়েন্সি ইনক্রিজ করা যায় কিভাবে বা লস কমানো যায় কিভাবে। কপার কোন অবস্থায় কপার ইউজ করবে, শীট স্টিল
সবই শিখি স্কিল ব্যবহার করে সব জায়গায়, এটা নিয়ে আসবো আমি কোর যখন পড়াবো তখন আসবো। সো এই গ্রাফে কোনো সন্দেহ আছে? আচ্ছা এইটা দিয়ে বোঝাতে যাচ্ছে এসি হলে কি। আচ্ছা এসি আমি টু দা পয়েন্টে বলি একটু, হ্যাঁ। সো অল্টারনেটিং কারেন্ট আমি পাস করতেছি, অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে যদি 50 হার্জ হয় 50 বার করে দিক পরিবর্তন করে, ঠিক আছে। সো আমি ধরলাম এইটা হচ্ছে তার একটা সাইকেল, আমি অনেকগুলো সাইকেল নিয়ে কথা না বলে একটা সাইকেলের কথা বলি। এটা কমপ্লিট সাইকেল, কমপ্লিট সাইকেল এটা হচ্ছে পজিটিভ পার্ট, এটা হচ্ছে নেগেটিভ পার্ট। সো এটা যদি এই দিকে ডিরেকশন হয়, এটা ডিরেকশন হবে উল্টা দিকে। সো পজিটিভ যখন আমি অ্যাপ্লাই করেছি, কারেন্টের ডিরেকশন হয়েছে এই দিকে। যখন আমি এই কয়েলটার ভিতরে কারেন্টটা দিচ্ছিলাম এই দিকে, তখন এখানে যে ফ্লাক্সটা হচ্ছিল তার ডিরেকশন হয়তো এখানে নর্থ ছিল, এখানে হয়তো সাউথ ছিল, হয়তো এরকম তৈরি হয়েছে, ওখানে নর্থ এখানে সাউথ। তা কিভাবে হচ্ছে? কারেন্টের ডিরেকশন, ফ্লাক্সের কারেন্টের ডিরেকশন যদি এরকম হয়, ফ্লাক্সের ডিরেকশন এরকম, তাই না? এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হবে, নর্থ সাউথ। সো তাহলে এখানে সাউথ, এখানে ওকে। সো এইখানটায় কারেন্টটা যখন বাড়াচ্ছি, ওই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা বাড়তেছে আস্তে আস্তে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তেছে এই সাউথ নর্থ এই পজিশনে থেকে। এখানে প্রথমে অল্প নর্থ সাউথ ছিল, কারেন্ট যখন বাড়াচ্ছি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, বেশি বড় হচ্ছে নর্থ সাউথের ফিল্ডের অ্যাট্রাকশনটা, বা ফিল্ডটা স্ট্রং হচ্ছে। সো আমি কারেন্ট বাড়াচ্ছি, ফিল্ডটা স্ট্রং হচ্ছে, ফ্লাক্স ডেনসিটি বাড়তেছে, ফিল্ডটা স্ট্রং হচ্ছে। একটা পজিশনে গিয়ে সে স্যাচুরেট হচ্ছে, কেন? যতগুলো ম্যাগনেটিক ডোমেইন এর ভিতরে ছিল সবগুলো অ্যালাইন হয়ে গেছে, সবগুলো অ্যালাইনমেন্ট একই দিকে হয়ে গেছে, সবগুলো অ্যালাইনমেন্ট একই দিকে হয়ে গেছে, সবগুলো অ্যালাইনমেন্ট একই দিকে হয়ে গেছে। সো তার আর এক্সট্রা ফিল্ড জেনারেট করার মতো ক্যাপাবিলিটি নেই, সে পারবে না, তার জন্য এখানে সে স্যাচুরেট হয়ে যাবে। এটা গেল কোন পজিশন? ম্যাক্সিমাম এই পজিশন পর্যন্ত, এইখান থেকে এই পজিশনে আসলেই সে স্যাচুরেট হয়ে গেছে। এখন কারেন্টটা আস্তে আস্তে কমাচ্ছি, তো কারেন্টটা তো আস্তে আস্তে কমাচ্ছি, পজিটিভই আছে বাট কমছে, তো পজিটিভই আছে। এটা ছিল ম্যাক্সিমাম পজিশন, পজিটিভের ম্যাক্সিমাম। পজিটিভটা আস্তে আস্তে যদি কমাই, আস্তে আস্তে যদি কমাই তো পিছনের দিকে আসবে, কমছে কমছে, এই লাইন ধরেই তো কমছে, আমি ধরলাম এই লাইন ধরেই কমছে। তো যখন কারেন্ট জিরো, ইনিশিয়ালি আইডিয়াল কন্ডিশনে ফ্লাক্স ডেনসিটি জিরো, ফ্লাক্স ডেনসিটি জিরোতে আসছে। তো এইটুকু দিয়ে কি ওইটা বোঝা যায়? এই পজিটিভ পার্টটা দিয়ে এইটুকু এক্সপ্লেইন করা যায়, যাচ্ছে তো। এখন নেগেটিভ পার্টে আসি, আমি জিরো থেকে নেগেটিভ দিকে যাব, একই কথা। নেগেটিভের ম্যাক্সিমামে গেলাম, স্যাচুরেশন, তারপরে গিয়ে কমাবো, আবার জিরোতে আসবে, এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলবে। সো এটা যদি নর্থ হয় তখন এখানে হচ্ছে সাউথ, আবার যদি উল্টে যায় বা সাউথ এটা নর্থ, মানে ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করতেছি। এখন আমি কারেন্টের ডিরেকশন এদিকে চেঞ্জ করছি, ডিরেকশন উল্টায় দিছি, তাহলে এখানে সাউথ থাকবে না, এখানে নর্থ হয়ে যাবে, এখানে সাউথ হয়ে যাবে, ঠিক আছে। সো এই গ্রাফটা জাস্ট একটু বোঝার চেষ্টা করো, নর্থ সাউথ তুমি একবার ভিজুয়ালাইজ করতে দিও, তাহলে তোমার মাথা গোলাই যাবে। হ্যাঁ এভাবে চলতে থাকে কন্টিনিউয়াস, আগে পজিটিভ আসলে এদিকে যাবে, নেগেটিভ আসলে এদিকে যাবে। এটা মানে প্রতি সেকেন্ডে 50 বার করে হচ্ছে, তোমার দেখার কোনো সুযোগ নেই, তোমার থিওরিটিক্যালি তোমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে। স্যার এখানে তো জিওতে আসলে ম্যাগনেটিক যে জন্মটা আছে ওইটা অল্প সময়ের জন্য হলো চলে যায়। হ্যাঁ চলে যাবে, থাকবে না, আইডিয়ালি থাকবে না। এইখানে যখন আমি বলছি জিরো পজিশনে, এখানে তো কারেন্ট জিরো, তার মানে ম্যাগনেটিক ফ্লাক্স কত? জিরো। সো এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি নেই, মানে ওখানে কোনো ম্যাগনেট নেই, ফ্লাক্স ডেনসিটিও নেই, ঠিক আছে। কোনো সমস্যা? স্যার বলো, শামিম বলো, শামিম বলো। স্যার বলছিলাম যে স্যার আমাদের তো ফার্স্টে আমি পজিটিভ দিকে গেছি, পজিটিভ নেগেটিভে কেন আসবো আমার তো মানে কেন আসবে? এসি ছাড়া কখনো ট্রান্সফরমার কাজ করবে না, অল্টারনেটিং কারেন্ট ছাড়া ট্রান্সফরমার কাজ করবে না। সো আমার প্রয়োজন আছে হচ্ছে নর্থ সাউথ এরকম করে বানাইতে হবে, অল্টারনেটিভ ফিল্ড বানাইতে হবে না, যে ফিল্ডটা সবসময় চেঞ্জ হচ্ছে, নর্থ সাউথ নর্থ এরকম, মানে ফিল্ডটাকে অল্টারনেট করতে হবে। কেন করতে হবে? এটা আমার দরকার। তুমি বলছো স্যার কেন এটা আমি চেঞ্জ করবো? এটা আমার প্রয়োজন আছে তাই আমি চেঞ্জ করতেছি। কেন প্রয়োজন আছে তা কিছুদিন পরে গিয়ে ক্লিয়ার হবে, ঠিক আছে। সো একটা ম্যাগনেটের এখানে যদি নর্থ থাকে, এখানে সাউথ থাকে,
নেগেটিভ সাইকেলে এসে এটা সাউথ এটা নর্থ করতেই হবে, না হলে ট্রান্সফর্মার কাজ করবে না, না হলে ইন্ডাকশন মোটর কাজ করবে না, না হলে জেনারেটর কাজ করবে না। স্যার ডিসি শুধু ডিসি দিলে তো শুধু স্যাচুরেশনে চলে গেল। হ্যাঁ, ডিসি দিলে স্যাচুরেশনে গিয়ে বসে থাকবে, ডিসি দিলেও স্যাচুরেশনে গিয়ে বসে থাকবে, ম্যাগনেটে পরিণত হয়ে থাকবে, আর কিছু করবে না। ওটা দিয়ে ট্রান্সফর্মার অ্যাকশন আমি কোনোদিনও তৈরি করতে পারবো না। একটা ডিসি দিয়ে আমি ওকে ইলেকট্রোম্যাগনেট তৈরি করে রাখতে পারবো, সে ম্যাগনেটিক প্রপার্টি সে শো করবে, কিন্তু ওটা দিয়ে আমার কোনো কাজ হবে না। আসলে ওটাকে মুভ করাইতে হবে, চেঞ্জ করে সাইকেল করবে। লিনিয়ার রিজনে ট্রান্সফর্মার সবচেয়ে ভালো কাজ করে, ট্রান্সফর্মারকে অপারেট করা হয়। স্যার লিনিয়ার আমি বলছি এটাকে লিনিয়ার বলতে এই রিজনটা নি রিজন নি রিজনে এটাকে অপারেট করানো হয়। এটার কথা বলা আছে, কোথায় গেল? end of DC generator, DC motor, end of the knee region, আর হচ্ছে AC machine, lower knee region, lower end of knee region. তাহলে যে লিনিয়ারের কথা বলছে যে অপারেটেড ইন দ্য লিনিয়ার রিজন, কোথায়? ট্রান্সফর্মার সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড লাস্ট দুইটাই বলা আছে, লিনিয়ার রিজন লিনিয়ার রিজন, আচ্ছা ঠিক আছে, এটা কত ঠিক আছে। লিনিয়ার রিজন এবং লোয়ার লিনিয়ার রিজন, মানে এই পজিশনটা এইখান থেকে শুরু করে হয়তো এই পর্যন্ত, এই দুইটা পার্ট মিলে সে হয়তো, মানে যেখানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ আসবে সেইখানটাতে আমি করবো, যেখানে চেঞ্জ নেই সেখানে এটা করবো না। স্যাচুরেশনে চলে গেলে ট্রান্সফর্মার ঠিকঠাক কাজ করবে, কারণ ভোল্টেজ বাড়লে পরে তখন আর এর ক্ষমতা থাকবে না এটাকে ভোল্টেজ যে বাড়ছে এটা মানে সেন্স করে, মানে পরিবর্তন হবে না, তখন আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। ইনপুটে যা দেবো আউটপুটে তো সেই অনুপাতেই যাবে, ইনপুটে 1 দিলে আউটপুটে যা গেছে ইনপুটে 2 দিলে তো ওই অনুপাতে যেতে হবে। স্যাচুরেশনে গেলে ওইটা পাবো না, এই জন্য আমি ও বলছে নি রিজন এবং লিনিয়ার নি রিজনের নিচে থাকবো, ঠিক আছে? লিনিয়ারে এবং এটা মাথার দিকে, এটা নিচে নিচে লিনিয়ারের আপার পার্ট, নি এর লোয়ার। স্যার আপনি বলছিলেন যে নি রিজনটা হচ্ছে স্টেবল রিজন বেশি। হ্যাঁ, নি রিজনে স্টেবল রিজন। আচ্ছা, তাহলে স্যার ওই যে জেনারেটর বা মোটর কি অন্য কোনো মানে এদের মধ্যে সেম রিজন না ডিফারেন্ট রিজন? এরা স্যাচুরেশনে কেউই যাবে না, সবাই নি রিজনে অপারেট করবে, নি রিজন বা লিনিয়ার রিজনের আশেপাশে, ওই পজিশনে আমি যাব না, ঠিক আছে? এখানে ওরা এই জন্য স্পেসিফিকলি বলে দিচ্ছে ডিসি জেনারেটর আর ডিসি মোটর এরা হচ্ছে আপার এন্ড, কারণ এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট গুলো ফিক্স থাকে। ডিসি জেনারেটর কি করে? স্যার তাহলে ওটা তো আবার আপার এন্ডে চলে গেল, আপার এন্ড স্যাচুরেশনে তো যায়নি, স্যাচুরেশন তো যায়নি, স্যাচুরেশনে সে কোনোদিনও যাবে না, তো বলাই থাকবে। ম্যাগনেট গুলো সেভাবেই তৈরি করা থাকে। ডিসি যেখানে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয় সেটা আলাদা কথা, যেখানে সে ইলেকট্রোম্যাগনেট আছে সেখানে এটা করবে। ডিসি জেনারেটরও কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করে না, জানো তো, ইলেকট্রোম্যাগনেট দিয়েই বানায়, হিসাব নিকাশ আছে ওর একটা। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা আরো সামনে দেখবো, কোর নিয়ে আরো কথা আছে। আইডিয়াল কন্ডিশনে যাবে তখন তো সার্কিট টাইমের জন্য আমাদের ম্যাগনেটাইজ হইতেছে না ডিম্যাগনেটাইজ হইতেছে, এই পোরশনটা ম্যাগনেটাইজ হলো না, ডিম্যাগনেটাইজ হলো না, কিন্তু এটা 1 সেকেন্ডের কত ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের কত ভাগ। আমার এখানে এই পজিশনে এখানে যে কারেন্টটা 0 ছিল, সার্টেন পয়েন্টের জন্য 0 আছে না, এই পয়েন্টে তার কোনো কাজ নেই, এই পয়েন্টে তার কোনো কাজ নেই, সোজা হিসাব। এই পয়েন্ট থেকে পজিটিভ এবং নেগেটিভ দিকে যাওয়া যায়, এই পয়েন্ট আলটিমেটলি কোনো ভোল্টেজ প্রোডাকশন করবে না, এটা ট্রানজিশন টাইমটা, ট্রানজিশন টাইম। এই পয়েন্টে এসে সে কোনো ভোল্টেজ প্রোডাকশন বা তার যে কাজ সেটা সে করবে না, ঠিক আছে? এটা খুবই অল্প সময়, 1/50, বুঝছো তো, 0.02 না 1/0, অনেক ছোট সময়। এখন আসি, এই গ্রাফটা নিয়ে কোনো কনসার্ন আছে যে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য কোন ম্যাটেরিয়াল ভালো হবে? যদি আমাকে বলে কোন ম্যাটেরিয়াল ভালো হবে, তাহলে ম্যাটেরিয়াল টেস্ট করতে হবে, টেস্ট করে করে আমি রেজাল্ট বলতে পারবো। আমি টেস্ট করবো কি দিয়ে? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আর ফ্লাক্স ডেনসিটি দিয়ে। আমি ডেটা নিব, ডেটাগুলো নিয়ে আমি বলবো এই ম্যাটেরিয়ালটা ভালো, এটা আমি ইউজ করতে পারবো। এখন আসি, হ্যাঁ, যত তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হবে তত তাড়াতাড়ি ডিম্যাগনেটাইজ হবে। আমি এইটাই চাই, যত তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হবে তত তাড়াতাড়ি যেন সে ডিম্যাগনেটাইজ মানে রিভার্স হবে। নর্থ থেকে সাউথে করতে গেলে যত তাড়াতাড়ি হবে তত ভালো না? আমার টার্গেট হচ্ছে নর্থকে সাউথ বানানো। এখন একটা নর্থ আছে, এটা যদি আস্তে আস্তে সাউথ হয় তাহলে আমার পারপাস সার্ভ করবে না, আমি যা করতে যাচ্ছি তা হবে না। যত দ্রুত হবে
তত আমার লাভ হবে, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু যত ফাস্ট করবে ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজড যত দ্রুত করা যাবে তত ভালো, ওই ম্যাটেরিয়ালটা তত ভালো। এটাকে চিন্তা করো, এটাকে যে পরিমাণ যত দ্রুত ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করা যাবে এটাকে তত দ্রুত পাওয়া যাবে, ঠিক আছে? এটার জন্য অনেক সময় বেশি লাগবে, ওটার জন্য সময় অনেক কম লাগবে। অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। এখন অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডের অল্টারনেটিং স্পিডের উপর একটা হিসাব আছে, যে ফ্লাক্স কত দ্রুত চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স কত দ্রুত চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স যত দ্রুত চেঞ্জ হবে তত ভোল্টেজ প্রোডাকশন বেশি হবে। আসবো আমরা, হ্যাঁ? এখন আসি এই গ্রাফটা, ম্যাগনেটিক হিস্টেরিসিস এন্ড হিস্টেরিসিস লস। এই মাঝের যে কার্ভটা না, এইটা হচ্ছে ওর প্রথম জীবনের গল্প, ওই একবারই হয়। এই গ্রাফটা এত সময় ধরে আমরা পড়লাম, এই গ্রাফটা আমরা এত সময় ধরে পড়লাম, ঠিক আছে? এখানে কি করছি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াইছি, এখান থেকে আস্তে আস্তে বাড়ছে, ডোমেইনগুলো আস্তে আস্তে অ্যালাইন হয়েছে, অনেক বেশি বেড়ে গেলে স্যাচুরেট হয়ে গেছে। এখন পালা হচ্ছে নেগেটিভ দিকে নেয়ার, নেগেটিভ দিকে নেয়ার। সো আমি কারেন্টটাকে রিভার্স করতেছি। ওকে তো এই পথ দিয়ে ফেরত আসার কথা, কিন্তু পথ ভুলে গেছে, ওই পথে আর ফেরত আসতেছে। ও কি করবে, এখন এই পথ দিয়ে যাবে। এখন কারেন্ট কমাচ্ছি, কারেন্ট কমাচ্ছি, কারেন্ট কমাচ্ছি, কারেন্ট জিরো করে ফেলছে, এখানে এসে কারেন্ট জিরো। তখন আইডিয়াল কন্ডিশনে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি কত, জিরো, কিন্তু রিয়েল কন্ডিশনে নন জিরো। অর্থাৎ আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করার পরে কারেন্টটাকে যদি সেরে জিরো করে দিই, তখনও তার ভিতরে কিছু রেসিডুয়াল, উচ্ছিষ্ট রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে। সেই রেসিডুয়াল ম্যাগনেটিজমই সেখানে বোঝাচ্ছে। এই লাইনটা তখন এই লাইনকে আর ফলো করবে না, এই লাইনটা যখন কারেন্ট কমাবো এইখানে চলে আসবে। ডান। এখান থেকে এই জিরোটাকে, এইটা তো একটা ফিক্সড ভ্যালু আছে, এই ভ্যালুটাকে জিরো না করতে পারলে তো আমার ওই পয়েন্টে, ক্রসিং পয়েন্টে আসতে পারবো না। নর্থ থেকে সাউথে আমি যেতে পারবো, নর্থ থেকে সাউথে আমি যেতে পারবো না। এই পজিশনটাকে টেনে ধরে নিচে আনতে হবে। তার জন্য উল্টা দিকে একটা নেগেটিভ ফিল্ড ইন্টেন্সিটি ব্যবহার করা হবে, নেগেটিভ কারেন্ট ব্যবহার করা। এখানে একটা নেগেটিভ কারেন্ট ব্যবহার করছি জোর করে, এটা যে নর্থ ছিল জোর করে এটাকে জিরো বানাইছি। ডান। এরপরে যদি নেগেটিভ দিকের পরেও কারেন্টটাকে আমি বাড়িয়ে দিই, বাড়াচ্ছি, ওই আগের ঘটনা ঘটবে, ঠিক এই গ্রাফের মতো, এইটুকুর মতো, এইটুকুর মতো। কারেন্ট বাড়াবো, ফ্লাক্স বাড়বে, কারেন্ট বাড়াবো, ফ্লাক্স বাড়বে, এক সময় গিয়ে স্যাচুরেট হবে। সো নেগেটিভ ও ম্যাক্সিমাম চলে গেছে। এখন আমার আইডিয়াল কন্ডিশনে এখান থেকে এখানে ফেরত যাওয়ার কথা, কিন্তু তা যাবে। ও কি করবে, কারেন্ট কমাচ্ছি, কারেন্ট কমাচ্ছি, 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 কারেন্ট জিরো করছি, তখন নেগেটিভ দিকেও একটা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকবে। এটা যদি সাউথ হয়, তাহলে এটা যদি নর্থ হয়, এখানে রেসিডুয়াল নর্থ পোল থাকবে। বুঝতে পারলাম? এই পজিশনের মানটা, এই পজিশনটা অলওয়েজ ইকুয়াল। এখানে যে পরিমাণ রেসিডুয়াল থাকবে পজিটিভের দিকে, নেগেটিভের দিকেও সমপরিমাণ রেসিডুয়ালই এখানে থাকবে। সো এটাকে আমি জিরো করতে চাই আবার, কারণ জিরো না করলে নর্থ থেকে সাউথে আবার যেতে পারবো না। সো আবার পজিটিভ দিকে একটা ইন্টেন্সিটি প্রোভাইড করছে, এখানে এসে জিরো। এখন আবার ফিল্ড ইন্টেন্সিটি বাড়াই, ঠিক এই গ্রাফকে ফলো করবে, প্যারালাল হবে। এখন এই গ্রাফের প্যারালাল হবে, এখান থেকে এটা যাবে এখানে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো এই লুপটা আজীবন চলতে থাকবে, যত সময় পর্যন্ত তার ভিতরে এসি কারেন্ট আমি পাস করতে থাকবো। বুঝাইতে পারলাম? সো এই লুপটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। এই লুপটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনের লুপটাই হচ্ছে হিস্টেরিসিস লুপ, ঠিক আছে? এখন এর ভিতরে এই যে ম্যাগনেটাইজ অবস্থায় সে বসে আছে, এটাকে ডিম্যাগনেটাইজ করার জন্য এক্সট্রা কারেন্ট ব্যবহার করা হয়েছে না? এই কারেন্টটা আমার লস না? আমি চাচ্ছিলাম ডিরেক্টলি সাউথ থেকে নর্থ হোক, কিন্তু সাউথ থেকে নর্থ না হয়ে তাকে আমার কিছু কাজ দিতে হয়েছে। এখানে একটা কারেন্ট ব্যবহার করছি না? কারেন্ট ব্যবহার করার পরে একটা পাওয়ার লস হবে না? আই স্কোয়ার আর, সেই লসটা আমার কোরটাকে হিট আপ করবে, কোরের ভিতরে হিট জেনারেট করবে। এই লসটা যত বেশি হবে, এই ফোর্সটাকে বলা হয় কোরেসিভ ফোর্স। কি বলা হয়? কোরেসিভ ফোর্স। ফোর্স কেন বলতেছি? এইচ এর ভিতর দেখো আছে H equal to F by L, তাই না? সো একটা এক্সট্রা ফোর্স ব্যবহার করা হয়েছে। সেই ফোর্সটা, যে ফোর্সটা রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করতে ব্যবহার করা হয়, সেই ফোর্সকে বলা হয় কোরেসিভ ফোর্স। এখানে লেখা আছে কোরেসিভ ফোর্স। এই কোরেসিভ ফোর্স এখানে যতটুকু দিতে হয়, পজিটিভ দিকেও সমপরিমাণ দিতে হবে।
এদিকে লুপটা যতদূর যাবে পজিটিভ দিকেও কোরেসিভ ফোর্সটা হচ্ছে রেসিডুয়াল যে ম্যাগনেটিজম থাকবে সেটাকে টেনে জিরো করানোর জন্য যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে আমার কোরেসিভ ফোর্স। এই রেসিডুয়াল ম্যাগনেটিজম এখানে তো ছিল, একটা সার্টেন একটা অ্যামাউন্ট ছিল, সেটাকে টেনে জিরো করছি আমি কিভাবে? ফোর্স অ্যাপ্লাই করছি। তার জন্য যে কারেন্টটা আমার দিতে হচ্ছে সেই কারেন্টটা কোরটাকে হিট আপ করবে। সে নর্থ থেকে সাউথে যাওয়ার সময় কোরটা হিট আপ করতেছে, কারণ নর্থ থেকে সাউথে সে ডিরেক্টলি যাচ্ছে না। যদি স্পন্টেনিয়াসলি যাইতো তাহলে কোর হিট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এডি কারেন্ট আলাদা জিনিস, ওটা পরে আসবে। এডি কারেন্ট আলাদা জিনিস, ঠিক আছে? এডি কারেন্ট হচ্ছে এই যে কয়েলটার উপর পেঁচিয়েছি না আমি, এই কয়েল পেঁচানোর ফলে এই কোরের ভিতরে এক ধরনের সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে। এই কোরের ভিতরে এক ধরনের সার্কুলেটিং কারেন্ট তৈরি হবে। আমি তো কোরের ভিতরে কারেন্ট চাইনি, কিন্তু কারেন্ট তৈরি হবে। সেই সার্কুলেটিং কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। ওটা আর সো কোরের ভিতরে যে কারেন্টটা লুপ আকারে ঘুরবে, কারণ যখনই ম্যাগনেটিক ফিল্ডের প্রোডাকশন হচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এর ভিতরে একটা ভোল্টেজ অবশ্যই প্রোডাকশন হচ্ছে। সেই কথা আমি ইন ডিটেইলসে যাই না, আমি বলি ওই একটা কারেন্ট প্রোডাকশন হচ্ছে। সেই কারেন্টটা এই কোরের ভিতরে সার্কুলারলি ঘুরতেছে, সেই কারেন্টটাকে বলা হয় এডি কারেন্ট। এই এডি কারেন্ট আর হিস্টেরিসিস লস দুটো একই ঘটনা ঘটে কোরের ভিতরে। এই দুটো লসই ঘটে হচ্ছে কোরের ভিতরে, কারণ এডি কারেন্ট যদি এর ভিতরে ঘোরে, একটা রেজিস্ট্যান্সের ভিতরে যদি কারেন্ট ঘোরে, লস হবে না, হিট প্রোডাকশন করবে না। সো কোরটা গরম হবে দুটো কারণে। স্যার ওই যে লস যেটা হবে কারেন্ট, এটা আবার গেইন করা সম্ভব? নো, ওটা হিট আকারে এনার্জি ডিসিপেট করে দেবে, এনভায়রনমেন্টে দিয়ে দেবে। তাহলে তো তোমার এই কথা দিয়ে আসি, ক্যালোরিমেট্রিক হিট লস মেজারমেন্ট একটা আছে, বা ক্যালোরিমেট্রিক লস মেজারমেন্ট আছে। হ্যাঁ, এটাকে কি করা হয়, যদি এই লসটা না থাকতো তাহলে 100% এফিশিয়েন্ট। এই লসটা যখন কোরটা হিট হবে, সেই হিটটা কোথায় যাবে? কারেন্টে কনভার্ট করা সম্ভব? আর ও তো অন্য এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, ওটাকে আর সম্ভব না ওই এনার্জি থেকে এনার্জিতে কনভার্ট করা। সো ওই এনার্জিটা হিট আকারে ডেসিপেট হতে থাকবে। এই এসি গরম হচ্ছে, ওই ফ্যান গরম হচ্ছে, ওই একই কারণে হিট প্রোডাকশন হচ্ছে, কোরের ভিতরে হিট প্রোডাকশন হচ্ছে। বুঝলেন? ফ্যান কিন্তু দেখো গরম, অনেক সময় চলার পরে বেশ গরম হচ্ছে, ওটার ভিতরে এডি কারেন্ট এন্ড হিস্টেরিসিস লসটা ওর ভিতরে হচ্ছে। ট্রান্সফরমারের ভিতরে তাই অয়েলটা রাখা হয় ওই হিটটাকে যাতে সহজে এনভায়রনমেন্টে আমি ছেড়ে দিতে পারি। বুঝতে পারলাম? ওটা কোনোভাবেই তুমি আর পুনরায় তুমি যে কাজ করতে যাচ্ছ ওই কাজে কনভার্ট করা সম্ভব না। হয়তো করতে পারো কোনো মেকানিজম দিয়ে, কিন্তু সেই মেকানিজম কোনোদিন এফিশিয়েন্ট হবে না। তোমার এরপরে মনে হতে পারে যে পরে যে হিট প্রোডাকশন হয়েছে ওই হিটটা দিয়ে আমি একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট বানাই। হ্যাঁ, হয়তো না, না হিট তো আছে, লস তো আছে। ওই হিট তো হিট এনার্জিতে কনভার্ট হয়েছে না, হিটে যখন কনভার্ট হয়েছে ওই হিট দিয়ে পানিকে গরম করবো, পানিকে গরম করে বাষ্প বানাবো, বাষ্পের একটা হিউজ প্রেসার থাকবে, ওটা দিয়ে আমি একটা টারবাইন ঘোরাবো, সেখান দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করবো। এটা তোমার বুদ্ধি হতে পারে, কিন্তু এটা একদম একটা ইনএফিশিয়েন্ট হবে। হয়তো করতে পারো তুমি, কিন্তু এটা এফিসিয়েন্সি খুবই কম হবে এবং কস্টটা অনেক হাই হবে। দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা যত ইঞ্জিনিয়ারিং লাফালাফি করি, দিন শেষে ইকোনমিক্স একটা বিরাট ফ্যাক্টর। ইকোনমিক্স যেখানে ফিজিবল না, মানে ফিজিবল মানে হচ্ছে যেখানে আসলে সোজা কথায় যদি মানে যদি পজিটিভ ফ্যাক্টরটা না হতো, ব্যালেন্স ফ্যাক্টর না হতো, তাহলে আমরা এফিশিয়েন্সি জানার দরকার হতো না। সো ইকোনমিক্স মানে আমার টাকা পয়সার সাথে যদি এই এসিটা না চালাইতে পারি তাহলে এসি চালাবো না। আমার যদি এই এসি বিল দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে চালাবো না। তার মানে এখানে ইকোনমিক্সের সাথে রিলেটেড। তোমার কাছে একটা টেকনোলজি আছে, এটা তুমি ইউজ করবে কি করবে না সেটা নির্ভর করে তোমার ইকোনমিক্সের সঙ্গে যাচ্ছে কিনা। এসি আছে, গরিব এসি চালাতে পারবে, গরিব এসি চালাতে পারবে, এই একটা এসি বিল অনেক আসবে, ওর সারা বছরের ইলেকট্রিসিটি কনজাম্পশন প্রায় সমান হয়ে যাবে। সো ইকোনমিক্সের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার খুবই ওতপ্রোতভাবে জড়িত। ইকোনমিক্সের সাবজেক্টও তোমাদের আছে, কিন্তু আমরা শুরুতে বুঝতে চাই না আমাদের টেকনোলজি আছে, কেন আমরা টেকনোলজি ইউজ করি না। তাই না? গরিবের হাতি পোষার একটা গল্প শুনছো না? গরিবের হাতি পোষা, হোয়াইট এলিফ্যান্ট। হ্যাঁ, সাদা হাতি বা এরকম গরিবের হাতি পোষার মতো। হ্যাঁ, শোনো নাই? হোয়াইট এলিফ্যান্টের নাম শোনো নাই? না, আরে এটা প্রবাদ তো, ইংরেজিতে আছে হোয়াইট এলিফ্যান্ট। হ্যাঁ, মানে যেটা আমার প্রয়োজন নাই, শুধু শুধু সেটা পুষে রাখছে।
তো ওইটা হচ্ছে সেই হাত। ইনসার বলে যে হাতে মরলেও লাখ টাকা বাঁচে। হাতে বাসায় থেকে যে কোন খরচ হয় ওই খরচটা যদি তোমার পকেটে না থাকে হাতে তো 2 দিন পরে শেষ। হাতে দাঁতের খুব মূল্য। হাতে মরে যাবে আমি তার যদি এই হিস্টেসিস লুপটা কি বোঝা গেছে? হিস্টেসিস লুপটা কি বোঝা গেছে? যে হিস্টেসিস লুপ কি এবং এই লুপ থেকে হিস্টেসিস লস সম্পর্কে ধারণা পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই যে হিস্টেসিস লসটা হচ্ছে এটাকে মিনিমাইজ করা যায় কিভাবে? তোমরাই বলো। এই গ্রাফ দেখে বলো এটা লসটাকে মিনিমাইজ করা যায় কিভাবে? হ্যাঁ, এটা তো তুমি একদম ফাইনাল আনসারে চলে গেলে। একদম তুমি আমি বলছি গ্রাফ দেখে বলো। লিনিয়ার পোরশনটাই বেশি ভালো হতো, তাহলে গ্রাফটা একটু তাড়াতাড়ি না ও সব পোরশনে আসতে হবে, শুধু লিনিয়ারিজমে থাকলে তো চলবে না, ও সব পোরশনে দৌড়াদৌড়ি করতে হবে। এখান থেকে বলো যে কি করলে আমার এই হিস্টেসিস লসটা কমতো, এখান থেকে বলো। রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি কমানো যায়। ও একটা পয়েন্ট বললো যে রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি কমানো যেত তাহলে লসটা কমতো। আরো পয়েন্ট বলো, একটু দেখো, দেখেই বলো। আর কোয়ার্সিভ ফোর্স যদি কমানো যায়। ওটা যদি কমে যায় এটা বাড়াতে আচ্ছা, হ্যাঁ ওর কথা একই কথা। দেখো এখানে একটা কোরেসিভ ফোর্স ইউজ করছি না আমি, এই কোরেসিভ ফোর্স কেন ইউজ করছি? রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে কমানোর জন্য। এখন এই কোরেসিভ ফোর্সটা যদি আমার কম লাগতো তাহলে কারেন্টের পরিমাণ কম লাগতো, কারেন্টের পরিমাণ যদি কম লাগতো তাহলে হিট প্রোডাকশন কম হতো। তার মানে হিস্টেসিস লস কমাইতে গেলে সেই সমস্ত ম্যাটেরিয়াল নিতে হবে যাদের হিস্টেসিস লুপটা ছোট। এইটাকে যদি একটার একটা ওভারল্যাপ করে ফেলতাম তাহলে আইডিয়াল, মানে এই দুটো যদি একসাথে দিতে পারতাম আইডিয়াল কন্ডিশন, কিন্তু আইডিয়াল কন্ডিশন কখনো হয় না। এটার জন্য আমার এই লুপটা যত ছোট হয় সে এটা অনেক বড়, এটাকে ছোট করলাম, আরো ছোট করলাম। যদি এইরকম ছোট ম্যাটেরিয়াল পাইতাম, কোন ম্যাটেরিয়াল যদি পাইতাম যেখানে কোরেসিভ ফোর্স খুবই কম লাগে, তাহলে ওইটা হতে হচ্ছে আমার বেস্ট ম্যাটেরিয়াল। তাহলে যে কস্ট একই লাইনে চলতো। এইটা কোন এটা আইডিয়াল, কোন আইডিয়াল কন্ডিশন, তুমি আর কোনোদিন এই ধরনের কন্ডিশন পাবে না। এটা হচ্ছে যখন একবার তৈরি করে ইলেকট্রোম্যাগনেট তখনই এই ঘটনাটা ঘটে। এরপরে যখনই ডিম্যাগনেটাইজ করবা ওটা কখনো ওই ওই এটা এই দুইটা শেপই এক জায়গায় আনা সম্ভব না, কোনোদিনও আসে না। এটা বাই নর্মস বা বাই নেচার এটা হয়ে আছে, গড গিফটেড। তুমি চাইলে ওটা জায়গায় আনতে পারবে, ঠিক আছে? সো তুমি যখনই ডেটা নিচ্ছ দেখবে ডেটাগুলো আসলে ওই জায়গায় প্লট হচ্ছে, ঠিক আছে? সো হিস্টেসিস লস কমানোর একমাত্র উপায় হচ্ছে হিস্টেসিস যে কোরেসিভ ফোর্সের কারেন্টটাকে কমায়। যদি এমন কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করি যেখানে কোরেসিভ ফোর্স কম লাগে রেসিডুয়াল ম্যাগনেটিজমকে জিরো করার জন্য, সেই ম্যাটেরিয়ালটা ভালো। ডান ডান। ইন ডিটেইলস লেখা আছে। একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ওই যে যখন বললেন যে ভিতরে যে কারেন্টটা ঘুরতে থাকে, ওই 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 কারেন্টের কথা এখানে বলি নাই আমি। হ্যাঁ ইডি কারেন্ট আলাদা জিনিস। না ঠিক আছে, কিন্তু আমার একটা আইডিয়া কোনোভাবে কি ওই কারেন্টটাকে স্কেল করে আনা যায় না? আমি তো ম্যাগনেটিক্যালি কাপড় সার্কিট বানাতে যাচ্ছি, ইলেকট্রিক্যালি কাপড় সার্কিট বানাতে যাচ্ছি না। আমি চাইলে ওখানে একটা সার্কিট বানিয়ে ওখান থেকে কারেন্টটাকে বের করতে পারি, কোনো প্রয়োজন নেই। তাহলে কি কষ্ট আরো বেড়ে যাবে? ওখানে কোনো সিস্টেমেই তুমি ওটা মানে ফিজিবল হবে কি করবে তুমি? ইডি কারেন্টের পরিমাণ খুবই কম, কম হলে না, খুবই কম। এটা মিলিঅ্যাম্পস বা নেগেটিভ অ্যাম্পিয়ার রেঞ্জে হবে। তোমার যখন ট্রান্সফরমারের কোর লস সম্পর্কে পড়াবো তখন তুমি এই কারেন্টের ভ্যালু কত তুমি বুঝতে পারবে। এটা অনেক হাই রেঞ্জের কারেন্ট, খুব কম ছোট কারেন্ট। এখন আসি দুইটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে এখানে সফট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটা হচ্ছে হার্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সফট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে আমি স্টিল বলি, ধরলাম স্টিল, আর হার্ডের ভিতরে হার্ড আয়রন, হ্যাঁ আয়রন বললাম বা হার্ড স্টিল বললাম। সো সফট আয়রন যেটা আছে সেটা হিস্টেসিস লুপটা অনেক কম, কোরেসিভ ফোর্সটা অনেক স্মল, খুবই ছোট। সো এর ভিতরে যে লসটা ঘটবে এর তুলনায় অনেক কম। দেখো এর কত বড়, অনেক বড় না? সো অনেক বেশি ব্যবহার করতে হচ্ছে কারেন্ট, অনেক বেশি ব্যবহার করতে হচ্ছে কারেন্ট। পজিটিভ নেগেটিভ দুইটা যোগ ফলে কিন্তু পাওয়ার লসটা হয়। পাওয়ার কখনো জেনারেটর বাদে পাওয়ার কখনো নেগেটিভ হয়। রিয়েল লাইফে কিন্তু অ্যাকচুয়ালি এই শেপেরই হয়, এই শেপেরই হবে রিয়েল লাইফে। ভার্টিক্যাল ড্রপ যে এটা এরকম এত অ্যাড্রাপ্টলি হবে না, এটা হয়তো একটু
এত এরকম হবে না। আমি তোমাদের বোঝানোর জন্য আঁকিয়েছি, কোথা থেকে নিয়েছি। সো বিএইচ কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার ট্রান্সফর্মার বা যে ধরনের ইলেকট্রিক্যাল মেশিনস দেখো তার জন্য কোরের প্রপার্টি, বিশেষ করে কোরের প্রপার্টিকে বর্ণনা করার জন্য এটা হচ্ছে বেস্ট থিওরি। ঠিক আছে, কত সময় আছে আমাদের? এখন আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, লেনজের ল তোমরা পড়ে এসছো, লেনজের ল পড়ছো? লেনজের ল পড়ছো না? না পড়ার কথা, ইন্টারমিডিয়েট লেনজের ল আছে। ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে রুলস আছে। আচ্ছা একটা জিনিস তোমাদের একটু বলি, যদি তোমার ক্লাস কখনো ভালো না লাগে, যদি মনে হয় এখন ক্লাসটা ভালো লাগছে না, ইন দ্যাট কেস ইউ মে গো, আমাকে বলারও দরকার নেই, তুমি চলে যেতে পারো। ক্লাসে বসে ফোন চাপাচাপি করলে এটা খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন, খুব একটা বাজে অবস্থা। তুমি কি ভার্সিটিতে পড়তে আসছো, তো তোমার পড়াশোনার মধ্যে কি কাজ আছে, তুমি ইম্পর্টেন্ট কাজ করতে পারো। তোমার যদি ভালো না লাগে কোর্স ড্রপ করে চলে যাও। এমন কিছু গাধা প্রোডাকশন করতে চায় না যা মার্কেটে গিয়ে খুবই দুর্নাম করবে। জীবনটা আলটিমেটলি তোমার, আমার কি হবে বাবা, কিছুই হবে না। তুমি পড়লেও কিছু হবে না, না পড়লেও কিছু হবে না, কিন্তু আলটিমেটলি তোমার একটা ভালো বিয়ে দিতে হবে। এখন বলবে যে ধুর 2.50 নিয়ে ভেবেছে তো গাধা একটা, গাধার সঙ্গে আমি ছেলে দেবো না, মেয়ে দেবো। তখন বলবে স্যাররা কি প্রোডাকশন করছে, এটা কিছু হইলো, ভালো বিয়ে হবে না, পড়াশোনা না করলে ভালো বিয়ে হবে না, কারণ পড়াশোনা করলেই ওই ভালো কিছু হওয়া সম্ভব। এই সময়টুকুতে যারা একটু পরিশ্রম করবে, যারা একটু শ্রম দিবে, তাদেরই 40 বছর সুন্দর করে কাটবে। না হলে ওই যে আগে তুমি গল্প দিলাম না, হ্যাঁ ওদের মতো করে হয়তো মুটি হতে হবে। আমি ওনাকে ছোট করছি না, কারণ ওনার যোগ্যতা অনুযায়ী কাজ করে, ওনার যোগ্যতা রেখে উনি কিছু করতে হবে, এটা এক্সপেক্ট করি। কিন্তু আমি চাচ্ছি না তুমি ওটা করো, তুমি একটু ভালো কিছুই করো, তাই না? ক্লাসে বসে ফোন টিপো না। যদি ফোন টিপতে মনে হয় যে আমি ফোনের এখন চ্যাট করা দরকার, খুবই ইমার্জেন্সি, ইন দ্যাট কেস বাইরে গিয়ে ইমার্জেন্সি দেখো। কারণ আমার সামনে যখন তুমি ফোন নিয়ে নাড়াচাড়া করবে, এটা আমার জন্য একটা অসম্মানজনক। যে ক্লাসে হয়তো আমি তোমাকে ডেলিভার করতে পারতেছি না, যে টপিকটা তোমার বোঝানোর কথা সেটা বোঝাইতে পারতেছি না, তুমি এই জন্য ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে এটা করার দরকার নেই, আমি হয়তো অন্য কোনো জায়গা থেকে করে নিই। সো আমার ইগোতে লাগবে যে তুমি আমাকে রেসপেক্ট করতেছো না, আর তোমার জীবনের জন্য এটা খুবই ক্ষতিকর। যত বেশি বই পড়বে দিন দিন তোমার উন্নতি হবে। একটা গাছের যে বৃদ্ধি হয়, তুমি কখনো চোখে দেখেছো গাছ বাড়ে? কিন্তু গাছ ছোট থেকে বড় হয় না, ছোট থেকে বড় হয় না, হয়তো কোনদিন দেখেছো বড় হচ্ছে? এখন আধুনিক যুগে এসে আমি কিছু ক্যামেরার সাহায্যে দীর্ঘদিন ক্যামেরাটা এক জায়গায় সেট করে হয়তো দেখতে পাই, নিজের চোখে তো কোনোদিন দেখি নাই। ওই গাছটা বড় হওয়ার জন্য কি পরিমাণ স্ট্রাগল করছে, সে ঝড় তুফান বা খনিজ সম্পদগুলো তো সে মাটি থেকে নিছে, সে তো কাজ করছে, সে তো কর্ম করছে, কর্ম ছাড়া তো সে বড় হয় না। তোমাকেও এটা করতে হবে। প্রতিদিন গেলে তোমার বোঝা যাবে না তোমার কি উন্নতি হয়েছে। 5 বছর 10 বছর যাক, নীরব খান কোথায় আছে, রিফা কোথায় আছে, উমা কোথায় আছে, এটা তোমার এখনকার পরিশ্রম নির্ধারণ করে দেবে। এখন কেউ ডিসক্রিমিনেট করতে পারবে না। 4 মাস পরে 6 মাস পরে হয়তো রেজাল্ট দিয়ে একটু ডিসক্রিমিনেট করতে পারবে, 4 বছরের রেজাল্ট দিয়ে হয়তো ডিসক্রিমিনেট করা যাবে না, 8 বছরের ব্যক্তিগত জীবন দেখে হয়তো বোঝা যাবে। চেষ্টা করো, ক্লাস যদি ভালো নাও লাগে চেষ্টা করো তুমি একটা ওয়ার্ড অ্যাটলিস্ট মাথায় নিতে। ওই ওয়ার্ডগুলো ধরে ধরে তুমি বইয়ে সব বলা আছে, ইউটিউবে সব বলা আছে, ওয়ার্ডটা না শুনলেও তো ইউটিউবে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট এইগুলো করো, এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, 17 ব্যাচ নিয়ে একটা খুবই অ্যালার্মিং একটা কথা আসছিল যে ওরা স্যারদের রেসপেক্ট করে। আমি ওটা কথা বলছি 16 ব্যাচ 17 ব্যাচ আসছে, ওটা আসছিল। একদিন একটা কথা নিয়ে খুবই সার্ভে লাগছে যে একটা ছেলে এমন একটা কথা বলছে, খুবই কষ্ট পাইছে স্যার। আমি চাই না তোমাদের দিক থেকে এরকম জিনিস আসে। তোমাদের কয়েকটা জিনিস ঠিক করতে হবে। একটা হচ্ছে ম্যানার, মানে তুমি কোন ফ্যামিলি থেকে আসছো সেটা নির্ধারণ করে তোমার ম্যানার, মানে তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তুমি কতটুকু পলাইট,
তা নির্ভর করবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর। তুমি একটা খারাপ কিছু করলে তোমার ফ্যামিলির উপর একটা দাগ পড়বে, যে ফ্যামিলি থেকে হয়তো তাকে সেই ধরনের এডুকেশনটা দেওয়া হয় যেটার জন্য এটা ইম্প্যাক্ট করতেছে এখানে। তো আমি চাই না আমার ফ্যামিলি আমার জন্য কথা শুনে। সো ইউনিভার্সিটি লাইফ হচ্ছে একটা ওপেন লাইফ, এখানে তুমি চাইলে ভালো হতে পারো, খারাপ হতে পারো, এটা নির্ভর করবে তোমার উপর, ঠিক আছে? ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া খুবই ইজি। আমি চাইলেই মদ গাঁজা বিড়ি গিয়ে এখানে বসে খেতে পারি, কোন ব্যাপার? কিন্তু এটাকে রেস্ট্রিক্ট করে রাখা, নিজেকে সংযমের ভিতরে রাখা, একটা নির্দিষ্ট ওয়েতে রাখা খুবই কঠিন কাজ। এটা তুমি করতে পারলে ফল পাকবে, সেদিন মিষ্ট হবে, সবুরে নেওয়া ফলে। প্লিজ পড়াশোনা যেটুকু করো তার থেকে পড়াশোনার প্রতি আগ্রহ বেশি রাখো। আমি ওই ছেলেটার খুবই প্রশংসা করি, কেন? আবার বেশি আবেগাপ্লুত হলো না, ওর রেজাল্ট খুবই খারাপ, জঘন্য রকমের খারাপ করে যায়, উন্নতি করতে হবে, খুবই আগ্রহী পড়াশোনার উপর, খুবই পলাইট, খুবই ডিসেন্ট, এটা দরকার। তুমি ভাইবা বোর্ডে গিয়ে যদি এমন একটা এটা বন্ধ করে এমন একটা অ্যাটিটিউড প্রদর্শন করো, আই ডোন্ট কেয়ার,